ওকে, এবার আমরা যে জায়গাটা আসবো সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো ক্রিস্টাল ফিল্ড থিওরিকে আমরা কখনোই বলতে পারি না যে এটা ভিভিটি বা ভ্যালেন্স বন্ড থিওরি বা যোজ্যতা কক্ষক তত্ত্বের মডিফিকেশন। ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব বা ক্রিস্টাল ফিল্ড থিওরি হচ্ছে জাস্ট একটা সামান্য অ্যাডিশন। মানে ক্রিস্টাল আমরা যেমন পড়েছিলাম যে এমওটি বা ভিভিটি, যখন আমরা রাসায়নিক বন্ধনে পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে এমওটি আর ভিভিটি দুটোই আমার কাছে সমান প্রয়োজনীয়। এমওটি কিছু জিনিস এক্সপ্লেন করতে পারে, ভিভিটি কিছু জিনিস এক্সপ্লেন করতে পারে, পুরোটাকে এক্সপ্লেন কেউই করতে পারে না। তো সেরকমই এখানেও সিএফটি আর ভিভিটি হচ্ছে পরস্পরের পরিপূরক, অর্থাৎ কোনোটাই কিন্তু কমপ্লিটলি এক্সপ্লেন করতে পারে না। এখন সিএফটিটা আনতে হলো কেন? তো ভিভিটি বেশ কিছু জিনিসের উত্তর আমাকে দিতে পারছিল না। তো সেই অ্যান্সারগুলো পাওয়ার জন্য আমার সিএফটিতে আপগ্রেডেশন বা মডিফিকেশান দরকার ছিল। তো আগে দেখে নিই যে ভিভিটি কী কী জিনিস বলতে পারছে না। তো আমরা যদি দেখি যে লিমিটেশন অফ ভিভিটি, লিমিটেশন অফ ভিভিটি যদি আমরা দেখি তাহলে ফার্স্ট যে লিমিটেশনটা সেটা হলো যে আমরা আগে দেখেছিলাম যে উইক ফিল্ড লিগ্যান্ড আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। মানে আমরা বলছি যে কিছু কিছু উইক ফিল্ড লিগ্যান্ড আছে, যেমন ক্লোরিন মাইনাস, এফ মাইনাস, এরা ডি ইলেকট্রনকে পেয়ার করিয়ে দিতে পারে না। আবার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে কিছু কিছু, যেমন সায়ানাইড, কার্বন মনোক্সাইড, এরা আবার ডি ইলেকট্রনগুলোকে পেয়ার আপ বা যুগ্ম করে দিতে পারে। তো তাহলে এই যে কেন, কোনটা উইক ফিল্ড হবে কোনটা স্ট্রং ফিল্ড হবে, এর অ্যান্সার ভিভিটি কিন্তু আমাকে দিতে পারেনি। আমরা মুখস্থ করেছিলাম একটা চার্ট বা টেবিল আগের ভিডিওতে, কিন্তু তার কেন, কোনটা স্ট্রং ফিল্ড কেন হচ্ছে, কোনটা উইক ফিল্ড কেন হচ্ছে, এটা কিন্তু কেনর উত্তরটা আমাকে ভিভিটি দিতে পারছে না। তাহলে এটা গেল ওর ফার্স্ট ড্রব্যাক। সেকেন্ড ড্রব্যাক কি? সেকেন্ড ড্রব্যাক হচ্ছে যে আমরা জানি যে ডি ব্লক এলিমেন্ট যেগুলো আছে, ডি ব্লক মৌল যেগুলো আছে, তারা হচ্ছে রঙিন যৌগ উৎপন্ন করে। তো এখন কেন করে, এই যে কেন, যে রঙিন যৌগ কেন উৎপন্ন করে, এইটার উত্তর কিন্তু সিএফটি বা ভিভিটি দিতে আমাদের পারছে না। অর্থাৎ ডি ব্লক যৌগগুলো বা ডি ব্লক মৌলগুলো যে রঙিন যে যৌগ উৎপন্ন করে বা যে জটিল যৌগ উৎপন্ন করে, সেই জটিল যৌগের অধিকাংশই বর্ণযুক্ত, মানে রঙিন হয়। কেন এই রঙটা আসছে এটা কিন্তু ভিভিটি পুরোপুরি এক্সপ্লেন করতে পারছে না। এছাড়াও আরেকটা আছে, সেটা হলো যে NH3 2+। এই যৌগটা আমরা যদি দেখি, আমরা দেখব যে হওয়া উচিত টেট্রাহেড্রাল, অর্থাৎ এর আমরা যদি ভিভিটি করি, আমরা এটার ভিভিটি যদি করি, প্রত্যেকে এটা একবার নিজেরা বাড়িতে চেষ্টা করে দেখবি যে ভিভিটি করলে এর সংকরায়ন আমরা পাচ্ছি sp3, অর্থাৎ 4s আর 4p, এরা যুক্ত হয়ে 4টে sp3 অরবিটাল তৈরি করছে। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে এটি dsp2 হয়, অর্থাৎ সমতলীয় বর্গাকার। তাহলে কেন হচ্ছে? আমরা ভিভিটি এক্সপ্লেন করছি এটা sp3 হওয়া উচিত, অথচ পরীক্ষা করে আমরা দেখছি এটা dsp2 হওয়া উচিত। তাহলে এই জিনিসটা কেন হচ্ছে, এটার ব্যাখ্যা ভিভিটি দিতে পারেনি। একটা চেষ্টা করা হয়েছিল প্রথমে, যে বলা হয়েছিল যে 3Dতে লাস্ট যে ইলেকট্রনটা আছে, আমরা যদি এর ভিভিটি করি তাহলে দেখব ভিভিটিটা এরকম হবে। বলা হয়েছিল এই ইলেকট্রনটি 4pর এই কক্ষে উপস্থিত হয়, চলে যায়, যার ফলে জিনিসটা এরকম দেখতে হয় অনেকটা। অর্থাৎ এরকম দেখতে হয়, এখানে ইলেকট্রনটা চলে গেল, তাহলে এইখান থেকে ডি এর এসপি আর এইখানে দুটো পি যুক্ত হয়ে dsp2 উৎপন্ন হয়। এই একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল প্রথমে, কিন্তু পরবর্তীকালে এক্স রে ক্রিস্টালোগ্রাফি এবং আদার্স পরীক্ষার ক্ষেত্রে দেখা গেল যে না, এই ইলেকট্রনটা পিতে যায় না, এই ইলেকট্রনটা কিন্তু ডিতেই থাকে। তাহলে এই যে বিভিন্ন লিমিটেশনস বা বিভিন্ন ত্রুটিগুলো আস্তে আস্তে ভিভিটি বেরোতে থাকলো, তখন কিন্তু ভিভিটিকে আর পুরোপুরি গ্রাহ্য করা যাচ্ছিল না। তাই জন্য এই জায়গা থেকে আমাদের উদ্ধার করার জন্য এলো ক্রিস্টাল ফিল্ড থিওরি বা ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব। তো ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব বেসিক্যালি বলেটা কি, আমরা যদি এখন সিএফটি নিয়ে পুরোপুরি ডিল করতে যাই, সিএফটি বা ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব বলছে, আমরা জানি যে আমাদের কাছে 5টা ডি অরবিটাল আছে। বলছে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব অনুসারে যে এই ডি অরবিটালগুলো যখন এটা, অর্থাৎ এটা হচ্ছে মৌলটির ডি অরবিটাল, এখন এই মৌলর সংস্পর্শে যখন কোনো লিগ্যান্ড আসবে,
তখনই আমরা আগে দেখেছি যে এই 5টা ডি অরবিটাল সবগুলো সমান শক্তিশালী, অর্থাৎ সমান শক্তি, অর্থাৎ এরা ডিজেনারেট। কিন্তু সিএফটি বা ক্রিস্টাল ফিল তত্ত্ব বলছে যখন কোনো লিগ্যান্ড আসছে, সেই লিগ্যান্ডটা অক্টাহেড্রাল আসছে না টেট্রাহেড্রাল আসছে না সমতলীয় বর্গাকার দিক থেকে আসছে, তার উপর ভিত্তি করে এই ডি অরবিটালগুলো একাধিক এনার্জি স্তরে বা এনার্জি লেভেলে ভেঙে যায়। অর্থাৎ 5টা ডি অরবিটালই তখন আর সমান শক্তি স্তরে অবস্থান করে না। সিএফটি বলছে যে অক্টাহেড্রাল জিওমেট্রি হলে, অর্থাৎ অক্টাহেড্রাল গঠন হলে এই D5টি ভেঙে যায় দুভাবে, ওপরে চলে যায় দুটো, নিচে চলে আসে তিনটে। আবার এরাই বলছে যে টেট্রাহেড্রাল জিওমেট্রি হলে, অর্থাৎ চতুস্তলকীয় হলে, এই 5টা ডি অরবিটাল নিচে দুটো যায়, উপরে তিনটে যায়। অর্থাৎ অক্টাহেড্রালের ক্ষেত্রে 3টে ডি অরবিটাল এনার্জি কমে যায় এবং 2টো ডি অরবিটাল এনার্জি বেড়ে যায়। আবার টেট্রাহেড্রালে 2টো ডি অরবিটালের এনার্জি কমে যায়, 3টে ডি অরবিটাল এনার্জি বেড়ে যায়। তাহলে এটাই হচ্ছে সিএফটির প্রধান বক্তব্য। অর্থাৎ সিএফটি বলতে চাইছে যে ডি অরবিটালগুলো আর একই শক্তি স্তরে অবস্থান করছে না, এরা একাধিক শক্তি স্তরে ভেঙে যাচ্ছে এবং এই একাধিক শক্তি স্তরে ভেঙে যাওয়ার ফলে এদের কেমিস্ট্রি বা এদের রসায়নে বেশ কিছু পরিবর্তন আসছে। তাহলে এটাই হচ্ছে সিএফটির বিষয় এবং এই জিনিসগুলো নিয়ে আমরা সিএফটিতে আলোচনা করব। তো এরপর আমরা যেটা ফার্স্ট দেখব সেটা হলো অক্টাহেড্রাল জিওমেট্রিতে বা অক্টাহেড্রাল যৌগগুলিতে সিএফটি কীভাবে কাজ করে সেটা আমরা ডিটেলসে দেখে নেব। তাহলে আমরা যদি অক্টাহেড্রাল কমপ্লেক্স দেখি, এবার আমরা আগেই বললাম যে অক্টাহেড্রাল কমপ্লেক্সে কীভাবে ভাঙে এটা, 5টা ডি অরবিটাল, তার নিচে চলে আসে 3টে এবং ওপরে চলে যায় 2টো। এখন এখানে একটা নতুন টার্ম আমরা শিখব, সেটা হচ্ছে ডিজেনারেসি। ডিজেনারেসি মানে হচ্ছে একই শক্তি স্তরে কতগুলি অরবিটাল অবস্থান করছে। তো আগে আমরা দেখেছিলাম যে ডি অরবিটাল ডিজেনারেসি হচ্ছে 5, অর্থাৎ একই শক্তি স্তরে 5টা অরবিটাল ছোটো ছোটো একসাথে অবস্থান করে। এখন অক্টাহেড্রালে ক্রিস্টাল ফিল তত্ত্ব অনুযায়ী আমরা পাচ্ছি যে 3টে ডি অরবিটাল এনার্জি কমে যায় এবং 2টি ডি অরবিটাল এনার্জি বেড়ে যায়। অর্থাৎ একটা 3টে ডিজেনারেসি ডি অরবিটাল তৈরি হয়, একটা 2টো ডিজেনারেসির অরবিটাল তৈরি হয়। এখন এটা হচ্ছে আমাদের কনভেনশন বা নিয়ম অনুযায়ী 3 ফোল্ড ডিজেনারেট বা ডিজেনারেসি 3 হলে আমরা সেটাকে টি দিয়ে প্রকাশ করি, এবং 2 ফোল্ড ডিজেনারেট হলে বা ডিজেনারেসি 2 হলে আমরা সেটাকে ই দিয়ে প্রকাশ করি এবং তার নিচে ছোটো ছোটো দুটো সাইন লেখা হয় জিটা কেন লেখা হয় সেটা এখন এক্সপ্লেন করলে বুঝতে অসুবিধা হবে, তাই জন্য এটা জিটা আমরা বলবো না এক্ষেত্রে। তো এখন আমরা এই 3টে অরবিটালকে তাহলে আমরা কি লিখব, এই 3টে অরবিটালকে আমরা প্রকাশ করি T2G দিয়ে। এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। কেন 2 আসে তার কারণ এই অরবিটালগুলোতে C2 অ্যাক্সিস অফ সিমেট্রি দেখা যায়, সেই জিনিসটা কি আমরা পরে দেখব, শুধু এইটুকুই মনে রাখতে হবে। T2G অরবিটালে C2 অ্যাক্সিস অফ সিমেট্রি দেখা যায়, ইজিতে দেখা যায় না, ওই জন্য ইজিতে T2 কথাটা আসে না, এই 2 কথাটা আসছে C2 অ্যাক্সিস অফ সিমেট্রির জন্য। তাহলে এখন এইবার এই যে দুটো স্তর উৎপন্ন হলো, তাতে আমরা সেই এমওটি করার সময় বলেছিলাম বা শিখেছিলাম, মনে আছে, যে দুটি অরবিটাল ওভারল্যাপ করে দুটো মলিকুলার অরবিটাল উৎপন্ন করে। একটি মলিকুলার অরবিটাল যতটা সুস্থায়ী হবে, অপর মলিকুলার অরবিটালটা ঠিক ততটাই অস্থায়ী হবে। এক্ষেত্রেও তাই, এই 3টে অরবিটাল যতটা সুস্থায়ী হচ্ছে, এই দুটো অরবিটাল ঠিক ততটাই অস্থায়ী হচ্ছে। অর্থাৎ তখন এটা ক্যালকুলেট করে দেখা গেছে যে প্রত্যেকটা অরবিটালে যদি একটা করে ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রনটা -4dq এই পরিমাণে সুস্থায়িত্ব লাভ করে। অর্থাৎ প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন -4dq সুস্থায়িত্ব লাভ করে এবং ওপরে যে অরবিটালগুলো আছে সেইগুলো প্রত্যেকটা একটা করে ইলেকট্রন গেলে +6dq করে অস্থায়ী হয়। অর্থাৎ মাইনাস ভ্যালু হলে আমরা বলতে পারি এটা সুস্থায়িত্ব লাভ করছে, প্লাস ভ্যালু হলে আমরা বলতে পারি সেটা অস্থায়ী হচ্ছে। এই ক্ষেত্রে আমরা এই লেভেলের অস্থায়ী ভ্যালুটাকে আমরা 0dq ধরে নিই নিজেদের সুবিধার জন্য। আর আমরা জানি যে এনার্জি, ডিকিউটা হচ্ছে এনার্জির একটা পরিমাপ, যত এনার্জি প্লাস হবে তত আমরা জানি যে কোনো জিনিস এনার্জি বেড়ে গেলে সেটা সবসময় অস্থায়ী হয়,
তাহলে যত উপরে উঠবে সেটা অস্থায়ী হবে, যত নিচে যাবে সেটা সুস্থায়ী হবে। তাহলে ইলেকট্রনগুলোর একটা টেন্ডেন্সি থাকে ওরা আগে নিচের কক্ষগুলো ভর্তি করবে, তারপর ওপরের কক্ষে যাবে। তাহলে এটা আমরা বলতে পারছি যে ইজি আর T2G এই লেভেল দুটোর মধ্যে যে এনার্জির গ্যাপটা আছে সেটা হচ্ছে কত, টোটাল +6 dQ, অর্থাৎ এখানে 4 আর এদিকে 6, তাহলে এই টোটাল এনার্জি ডিফারেন্সটা হচ্ছে 10 dQ। তাহলে এইবার একটা ইলেকট্রন কোথায় থাকবে, T2G অরবিটালে থাকবে না ইজি অরবিটালে থাকবে, তার উপর নির্ভর করবে সেই যৌগটির CFAC বা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি কত হবে। CFACর ফুল ফর্ম হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এটা সেরকম কোনো বাংলা হয় না, এটাকে আমরা CFAC বা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বলি এক্সপ্রেস করি। এখন আমরা যদি দেখতে চাই একটা জিনিস যে D1, তাহলে D1 মৌল হয় যদি, মানে যেখানে আমরা বলতে পারি যে স্ক্যান্ডিয়ামে তো ডি অরবিটালে একটা ইলেকট্রন থাকে, তাহলে D1 মৌল যদি হয় তাহলে তার সুস্থায়িত্ব আমরা CFACর মাধ্যমে কীভাবে ব্যাখ্যা করতে পারবো সেটা একবার দেখে নিই। তাহলে D1-এর কী করবো, আমরা বলতে পারছি যে আগে এখানে 5টা অরবিটাল ছিল, এখন অক্টাহেড্রাল সিমেট্রিতে নিচে 3টে গেছে, ওপরে 2টো গেছে। তাহলে আমরা জানি যে D1 অর্থাৎ একটা ইলেকট্রন আছে, তাহলে সেই একটা ইলেকট্রন কোথায় যাবে। আমরা সবসময় বলে এসেছি ইলেকট্রন সবসময় অধিক সুস্থায়ী কক্ষপথে বা কক্ষকে থাকার চেষ্টা করবে, আর উভয়ের মধ্যে সুস্থায়ী কক্ষপথ হচ্ছে সবসময় নিচেরটা অর্থাৎ T2G। তাহলে আর একটা ইলেকট্রন এখানে থাকবে, আর আমরা আগেই বলেছি যে T2Gতে একটা ইলেকট্রন থাকা মানে তার এনার্জি হচ্ছে -6 dQ। তাহলে -6 dQ হচ্ছে এর CFAC ভ্যালু। -6 dQ হচ্ছে CFAC ভ্যালু। এখন আমরা যদি পুনরায় D2 দেখতে চাই, তাহলে D2তে আমরা কি পাবো, একইভাবে ডিতে 2টো ইলেকট্রন আছে। তাহলে আমরা দেখব, আমরা আগেই বলেছি এগুলো সমান শক্তির কক্ষক, অর্থাৎ হুন্ডের সূত্র অনুযায়ী প্রত্যেকটা কক্ষ আগে একটা একটা করে ইলেকট্রন দিয়ে ভরবে, তারপর ইলেকট্রন রিপিট হবে, অর্থাৎ 2টো ইলেকট্রন থাকা মানে 2টো কক্ষকে 2টো ইলেকট্রন এভাবে প্রবেশ করবে। তাহলে এর কনফিগারেশন হবে T2G2, এর কনফিগারেশন হয়েছিল T2G1। তাহলে আমরা বলেছি একটা ইলেকট্রনের জন্য -4 dQ, তাহলে এখানে 2টো ইলেকট্রন আছে, তাহলে -4 dQ প্লাস -4 dQ, অর্থাৎ এর টোটাল CFAC আমরা ক্যালকুলেট করে পাচ্ছি -8 dQ। তাহলে এবার আমরা D3টা নিজেই ক্যালকুলেট করতে পারবো। তাহলে D3টা আমরা ক্যালকুলেট করে নেব, কিন্তু এবার যখন আমরা D4-এ যাব সেখানে একটা ছোট্ট টুইস্ট আছে, তো সেইটা আমরা এবার দেখে নেব। তার আগে কিন্তু নিজেরা D3টা প্র্যাকটিস করে ফেলতে হবে। এবার আমরা যদি D4-এ আসি, তাহলে আমরা জানি যে ডিতে 4টে ইলেকট্রন আছে, তাহলে আগেই প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন দিয়ে দেবো। এরপর চতুর্থ ইলেকট্রনটা কোথায় যাবে, চতুর্থ ইলেকট্রনটা কি এই অরবিটালে যাবে, মানে এই কক্ষকে যাবে, মানে ইজিতে যাবে, না T2Gতেই পেয়ার হয়ে থাকবে। তাহলে আমরা 2টো কেস আমরা এখানে করব। তো আমরা আগে কেস 1 দেখছি যে এখানেই পেয়ার আপ হয়ে গেল, অর্থাৎ এখানে যুগ্ম ইলেকট্রন হয়ে গেল। তাহলে এর CFAC কত হওয়ার কথা, এর CFAC হওয়ার কথা -4 × 4, কারণ 4টে ইলেকট্রন আছে, প্রত্যেকটা ইলেকট্রন -4 dQ করে এনার্জি নেবে, তাহলে টোটাল হচ্ছে -16 dQ। কিন্তু এক্ষেত্রে আমরা যদি একটা ইলেকট্রনকে ইজি কক্ষকে স্থানান্তরিত করি, তাহলে CFAC এখানে কত হবে, -4 × 3 প্লাস 6 dQ, কেননা এই ইলেকট্রনটা +6 dQ হবে, তাহলে -12 প্লাস 6 dQ, অর্থাৎ এক্ষেত্রে CFAC ভ্যালু হবে -6 dQ। তো আমরা আগেও বলেছিলাম যে CFAC ভ্যালু যত বেশি নেগেটিভ হবে তত সুস্থায়ী হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা -16, এটা -6, অর্থাৎ এটা বেশি সুস্থায়ী হওয়ার কথা। কিন্তু এখানেই একটা ছোট্ট টুইস্ট আছে, এই যে ইলেকট্রনটা এখানে যুগ্ম হয়ে গেল অর্থাৎ পেয়ার আপ করলো, এই পেয়ার আপ করার জন্য এদের মধ্যে যে রিপালশন বা বিকর্ষণ বল কাজ করবে, তার জন্য এর একটা সুস্থায়িত্বটা যতটা হওয়া উচিত সেটা কমে যাবে। অর্থাৎ এক্ষেত্রে একটা পেয়ারিং এনার্জি, অর্থাৎ যেটাকে আমরা বলি ডিস্টেবিলাইজেশন এনার্জি, যা যৌগটাকে ডিস্টেবিলাইজ করছে সেইটা যুক্ত হবে। তাহলে এখানে আমরা লিখছি P।
যতগুলো ইলেকট্রন পেয়ার আপ করবে ততগুলো পি যুক্ত হবে। এখন পি এর মান কিন্তু আমরা ঠিক জানি না, কিন্তু পি এর মান দুটো ইলেকট্রনের মধ্যে রিপালশানটাই হচ্ছে পি এর মান, অর্থাৎ পি এর মান সব ক্ষেত্রে সমান হবে। তাহলে এখন আমার দুটোকে যদি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করতে হবে -16 dq প্লাস পি অর -6 dq। এখন যদি আমরা দেখি যে পি এর ভ্যালুটা এতটাই বেশি হয়ে যাচ্ছে যে 16 dq এর ভ্যালু এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইলেকট্রনটা উপরে যাবে। কিন্তু আমরা যদি দেখি যে পি এর ভ্যালু খুবই ছোট, অর্থাৎ -6 dq ইজ গ্রেটার দ্যান -16 dq, তখন ইলেকট্রনটা এখানে যাবে। এদের দুজনের মধ্যে কোনটা হবে সেটা এক্সপেরিমেন্টালি বা এই ডিকিউ ভ্যালু এবং পি ভ্যালু হিসাব করে বলা যেতে পারে, এক্সপেরিমেন্টালি করে নেওয়া যেতে পারে, বা সেই এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো বসিয়ে থিওরিটিক্যালিও ক্যালকুলেট করে নেওয়া যেতে পারে। তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছিস। এখন যদি আমি সিমিলার জিনিস করি D5-এর সঙ্গে, তখন আমরা দেখতে পারবো যে তাহলে এর আমার কনফিগারেশন কী ছিল, T2G4, এর কনফিগারেশন আমার ছিল T2G3 EG1। সেক্ষেত্রে সিমিলারলি D5-এ আমরা জিনিস করতে পারবো, সেটা হলো যে T2G5 হবে একটা, সেক্ষেত্রে CFAC আমার হবে -20 dq প্লাস, সেক্ষেত্রে আমরা দেখব, আমরা এটা থেকে প্র্যাকটিস আগে করবি, করে দেখবি যে দুটো ইলেকট্রন পেয়ার আপ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 2p হবে। কিন্তু আমরা যদি DA5কে এরকমভাবে দেখি যে T2G3 EG2, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব এর CFAC ভ্যালু হচ্ছে 0 dq। এটাও প্রত্যেকে করে দেখবি যে এই ভ্যালুগুলো ম্যাচ করছে কি না, তাহলে বুঝে যাবি যে তোরা শিখে গেছিস। তাহলে এক্ষেত্রেও আবার একই ব্যাপার, 2p এর ভ্যালু যদি -20 dq এর থেকে বেশি হয়ে যায়, তাহলে এটা অধিক সুস্থায়ী হয়ে যাবে, তখন T2G3 EG2টা হবে আমার ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনের অবস্থান। কিন্তু যদি 2pর ভ্যালু খুবই ছোট হয়, সেক্ষেত্রে -20 dqটা বেশি নেগেটিভ হবে, এটা ছোট থাকবে যখন, তার জন্য এইটা বেশি সুস্থায়ী হবে। তাহলে মনে রাখতে হবে যার ভ্যালু যত নেগেটিভ সে তত বেশি সুস্থায়ী। পি এর মান কিন্তু পজিটিভ, এর মান যেমন নেগেটিভ হচ্ছে পি এর মান পজিটিভ, অর্থাৎ ডিকিউ যত বেশি হবে, অর্থাৎ -dq এর ভ্যালু যত বেশি হবে সে তত বেশি সুস্থায়ী হবে। পি এর মান যত বেশি হবে বা যতগুলো বেশি পি থাকবে, এখানে 2p আছে 3p আছে, সেগুলো তত বেশি অস্থায়ী হতে থাকবে। তো এইবার আমরা চতুস্তলকীয় বা টেট্রাহেড্রালে যেতে পারি, কিন্তু তার আগে আমরা যেটা দেখে নেব প্রত্যেকে, এটা হচ্ছে হোম টাস্ক, এটা করে আমাকে প্রত্যেকে দেখাতে হবে, তারপর আমরা পরবর্তী অংশে যাব। সেটা হলো যে আমরা আগে D3 করতে বলেছি, D6 D7 D8 D9 D10, এই ইলেকট্রনগুলো থাকলে প্রত্যেকটার ক্ষেত্রে CFAC কী হবে, এবং যদি একাধিক সম্ভাবনা থাকে, যেমন D4-এ দুটো সম্ভাবনা আছে, D5-এও দুটো সম্ভাবনা আছে, কিন্তু আমাদের D1 বা D2-তে কিন্তু দুটো সম্ভাবনা ছিল না, কারণ এইটা পুরোপুরি না ভরলে কিন্তু ইজিতে ইলেকট্রন যাওয়ার সম্ভাবনা থাকে না, যেটা D4-এ আমরা দেখেছিলাম। তাহলে এইভাবে আমাকে প্রত্যেকটার এনার্জি ডায়াগ্রাম বা ক্রিস্টাল ফিল্ড ডায়াগ্রামগুলো এঁকে দিবি। এইগুলো যদি সবাই ঠিকঠাক আঁকতে পারিস, তাহলেই আমরা পরবর্তী ভিডিওতে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় যৌগের CFT বা ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই অবধি। এর সাথে সাথে আমি যে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, সেই পিডিএফটা দেখে নিবি। পিডিএফটা দেখলে হয়তো কিছুটা আরেকটু বুঝতেও সুবিধা হবে, প্লাস খানিকটা কিছু ডাউটও তৈরি হতে পারে, সেই ডাউটগুলো আমাকে জিজ্ঞেস করলে আমরা ক্লিয়ার করে দেব। তাহলে দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।